আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আর আজকে আমরা পঞ্চম অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে পড়ব সেগুলো হচ্ছে ভিনেগারের প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। এই টপিকসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই জায়গা থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন করা যায় এবং মাঝে মাঝে এই জায়গা থেকে এই পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আসে। প্রথমে আছে আমরা ভিনেগারটাকে সেটা জেনে নেই। তোমার 6 থেকে 10% ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে, এটা আমরা সবাই জানি। ভিনেগার একটি অত্যন্ত বহুল ব্যবহৃত ও প্রচলিত প্রাকৃতিক প্রিজারভেটিভস। এটি বাজারে সিরকা নামেও পরিচিত, দামে খুবই সস্তা এবং সহজলভ্য। এবং তোমরা সবাই জানো মোটামুটি কি কি কাজে এটা ব্যবহার করা হয়। অনেকেরই হয়তো এর সম্পর্কে ধারণা আছে, যেমন আচার তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়। এটা কিন্তু আসলে এমনি এমনি ব্যবহার করা হয় না, কারণ এটা একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। কারণ দেখা গেছে এগুলো দিয়ে খাবার রাখলে অনেক দিন যাবত এটা সংরক্ষিত থাকে। তারপর এখন যেহেতু আধুনিক যুগ, অনেকেই হয়তো সুপার মলে যাও, সেখানে দেখা যায় কিছু প্রিজার্ভ ফুড থাকে, ক্যানের ভেতরে খাবার সংরক্ষণ করা থাকে, সেগুলো কিন্তু আসলে ভিনেগারের মধ্যেই সংরক্ষিত থাকে, বা অন্যান্য যে প্রিজারভেটিভ তার সাথে ভিনেগারও ব্যবহার করা হয় সেখানে। ঠিক আছে। এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, অতি সহজে পানিতে দ্রবীভূত হয়ে যায় এবং খাদ্যে ভিনেগার যোগ করলে উপাদানের পিএইচ এর মানটা কমে যায়। হ্যাঁ, তো পিএইচ এর মানটা যদি কমে যায় এবং সেটা যদি তোমার 4 থেকে 5 এর নিচে নেমে গেলে সেই অম্লীয় পরিবেশে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যে ব্যাকটেরিয়া আসলে বংশবিস্তারের জন্য বা ফাঙ্গাস গ্রোথের জন্য তোমার একটু আর্দ্রতা প্রয়োজন, তাপমাত্রা একটু বেশি প্রয়োজন, মানে 30 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, মানে 36 বা 37 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা প্রয়োজন। এবং পরিবেশটা অবশ্যই নিরপেক্ষ অথবা একটু খাড়ধর্মী হলে ভালো হয়। কিন্তু অম্লধর্মী পরিবেশে কিন্তু ওই ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তারপরে আমরা ভিনেগারের প্রকার ভেদে উৎপাদনের উৎসের উপর ভিত্তি করে ভিনেগারকে তোমার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন সাদা পাতিত ভিনেগার, ফলজাত ভিনেগার, চাল ভিনেগার, স্বাদ ও গন্ধযুক্ত ভিনেগার। কোত্থেকে এই ভিনেগারটা তৈরি করা হচ্ছে তার উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগটা করা হয়েছে আর কি। এখানে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন থাকে অনেক সময় বোর্ড কোশ্চেনে, যে আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি, আর একটা হচ্ছে মল্ট থেকে ভিনেগার প্রস্তুতি। আমরা দুইটাই দেখব। তোমার খেজুরের রস বা তালের রস থেকে ভিনেগার প্রস্তুতি। তো খেজুরের রস ও তালের রসের ক্ষেত্রে রস সরাসরি গাছ থেকে সংগ্রহ করা হয়। এই রসকে সূক্ষ্ম ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াইতে ধীরে ধীরে তাপ দেওয়া হয়। ছেঁকে আর কি দৃশ্যমান ময়লাগুলো সব সরিয়ে ফেলা হয়। তাপ দিয়ে দ্রবণের প্রায় 1/3 কমিয়ে ফেলা হয় এবং এই ঘন দ্রবণের মধ্যেও 10% চিনি বর্তমান থাকে। তো ঘন দ্রবণকে ঠান্ডা করে এর মধ্যে 2 চামচ অ্যামোনিয়াম সালফেট ও 2 চামচ অ্যামোনিয়াম ফসফেট যোগ করে দ্রবণকে একটি কাঠি দিয়ে ভালোভাবে নাড়ানো হয়, যাতে এটা প্রয়োজনের সময় একটা অম্লধর্মী পরিবেশ তৈরি করতে পারে সেজন্য। এবার এর দ্রবণকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে মিশ্রণের মধ্যে 1 চামচ ইস্ট যোগ করে পুনরায় দ্রবণকে কাঠি দিয়ে নেড়ে ছিদ্রযুক্ত ঢাকনা দ্বারা ঢেকে পাত্রটিকে তোয়ালে দ্বারা 3 দিন ঢেকে রাখা হয়। এ সময় গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। তোমরা জানো এই প্রক্রিয়াটা আসলে ফার্মেন্টেশন করা হয়, ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং মিশ্রণের উপরিস্তরে ফেনাস সৃষ্টি হয়। তো ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেজ নামক দুটি এনজাইম নিঃসৃত হয়। নিঃসৃত ইনভার্টেজ চিনিকে তোমার আদ্র বিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে, আর জাইমেজ এনজাইম গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই কিন্তু নির্গত হয়। এখানে বিক্রিয়াটাও দেওয়া আছে তোমার, ওই যে আমরা আখের রসকে ঘন করে সেখান থেকে যে চিনিটা উৎপন্ন করছিলাম সুক্রোজ, সেই সুক্রোজ পানির উপস্থিতিতে ইনভার্টেজ এনজাইম দ্বারা সে ভেঙে বিয়োজিত হয়ে সে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়েছে। সেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা পরবর্তীতে ওই ইস্ট থেকে যে জাইমেজ এনজাইম নির্গত হয়েছে, সেই জাইমেজ এনজাইম দ্বারা বিয়োজিত হয়ে সেটা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। এই ইথানলটাই পরবর্তীতে আমাদের কাজে লাগবে আর কি, আর কার্বন ডাইঅক্সাইড তো নির্গত হয়ে যাবে।
এক্ষেত্রে ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং প্রক্রিয়ার শেষে দ্রবণের প্রায় 10% ইথানল থাকে। তো এই অ্যালকোহলের দ্রবণ থেকে ভিনেগার প্রস্তুত করা হয়। এখন মাইকোডার্মান অ্যাসিডি নামক ব্যাকটেরিয়ার প্রভাবে ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। তো এখানে এরকম আরেকটা তোমার অ্যাসিটোব্যাক্টর অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে মাইকোডার্মা অ্যাসিডি। সেটা এই 10% ইথানলকে অক্সিজেনের উপস্থিতিতে জারিত করে সেখান থেকে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে এবং সাথে পানি উৎপন্ন করে। এবং এই ইথানোয়িক অ্যাসিডটা কিন্তু 6 থেকে 10% দ্রবণ থাকে। তো আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% দ্রবণকেই কিন্তু তোমার ভিনেগার বলা হয়। এই বিক্রিয়াটি তাপ উৎপাদী এবং ব্যাকটেরিয়ার স্বাভাবিক ক্রিয়া ও বৃদ্ধির জন্য অনুকূল তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখাটা প্রয়োজন। আর এরূপ এভাবে যে উৎপন্ন করা হয় 6 থেকে 10% লঘু ইথানিক অ্যাসিড, এটাকে সংগ্রহ করে ছেঁকে পরিষ্কার পাত্রে 3 মাসের জন্য অন্ধকার স্থানে রেখে দেওয়া হয়। একে এইজিং বলা হয়। হ্যাঁ, আর এইজিংয়ের সময় যত বেশি হয় ভিনেগারের স্বাদ ও গন্ধ তত ভালো হয়। ঠিক আছে, তো এটা হলো মূল প্রক্রিয়াটা আর কি। তো আমি আগে বলছিলাম ব্যাকটেরিয়ার অনুকূল তাপমাত্রা হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বা 36-7 এরকম তাপমাত্রা। তো এই বিক্রিয়ার যে তাপ উৎপন্ন হয় সেটা ব্যাকটেরিয়ার যে বৃদ্ধি সেটাকে আরো বৃদ্ধি করে বা ব্যাকটেরিয়ার বংশবিস্তারের জন্য এটা আরো বেশি অনুকূল। তো এই বিক্রিয়া বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় কারণ এই পুরা জিনিসটাকে একটা আর্দ্র জায়গায় করা হয় আর কি। হ্যাঁ, পুরো প্রক্রিয়াটাকে, যাতে ব্যাকটেরিয়া সহজেই তার বংশবিস্তার করতে পারে এবং ওই জায়গায় যেন তোমার ফার্মেন্টেশন প্রক্রিয়াটা খুব ভালোভাবে হয় আর কি। আর এখান থেকে যে আমরা 6 থেকে 10% লঘু ইথানিক অ্যাসিড পাচ্ছি, যেটাকে আমরা ভিনেগার বলতেছি, সেটাকে পরিষ্কার করে ছেঁকে নিয়ে যাতে ওইটার মধ্যে আর কোনো ইস্ট ওগুলো না থাকে, ছেঁকে নিয়ে এটাকে আবার 3 মাস অন্ধকার স্থানে রাখা দেয়। কারণ হচ্ছে তোমার যত সময় যাবে, এটাকে আমরা বলি এজিং, এজিং যত ভালোভাবে হবে ভিনেগারের গন্ধ স্বাদ তত ভালো হবে আর কি। এই হলো আখের রস বা খেজুরের রস থেকে তোমার ভিনেগার প্রস্তুতি। এবং এই ক্ষেত্রে এই 3টা বিক্রিয়া কিন্তু অবশ্যই দিতে হবে। আগের পেজে 2টা বিক্রিয়া ছিল আর এখানে আছে একটা বিক্রিয়া। এই বিক্রিয়া না দিলে কিন্তু এখানেই নাম্বারটা কমে যাবে। ঠিক আছে, এবং তোমার এনজাইমের নামগুলো ঠিকভাবে লিখতে হবে। এরপর হচ্ছে পরীক্ষাগারে ভিনেগার প্রস্তুতি। এটার মূলনীতি হলো 99.9% বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড, যার বাণিজ্যিক নাম হচ্ছে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে তোমার 16.6 ডিগ্রি সেলসিয়াসে যেটা বরফের ন্যায় ক্রিস্টাল ক্লিয়ার ক্যালাস তৈরি করে, ওইটাকে বলা হয় গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, একদম বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড আর কি। তো গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের দ্রবণ প্রস্তুত করা হয়। এর দ্রবণই হচ্ছে ভিনেগার। আর ভিনেগারের পিএইচ সাধারণত 2 থেকে 3 এর মধ্যে সীমিত থাকে। যেহেতু এটা দুর্বল অ্যাসিড, তাই 2 থেকে 3 এর মধ্যে এটা সীমিত থাকে। আর এই ভিনেগার প্রস্তুতির ক্ষেত্রে আমাদের রাসায়নিক উপাদানগুলো হলো গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড ও পাতিত পানি, একদম ডিস্টিল ওয়াটার এখানে প্রয়োজন, যাতে অন্য কোনো উপাদান এর মধ্যে না থাকে আর কি। আর হচ্ছে 100 ml আয়তনমিতিক ফ্লাক্স, ওয়াশ বোতল ও কাচের ফান্ডেল। তো 100 ml আয়তনমিতিক ফ্লাক্সের মধ্যে তোমার 90 থেকে 94 ml পাতিত পানি নেওয়া হয়। এবার ইথানোয়িক অ্যাসিডের 10 থেকে 6 ml পরিমাণ করে নেওয়া হয়। আয়তনমিতিক ফ্লাক্সের মুখে ফানেল বসিয়ে পরিমাপ করা ইথানোয়িক অ্যাসিডকে ফ্লাক্সের মধ্যে যোগ করা হয়। এইভাবে যেন সব ইথানোয়িক অ্যাসিড আয়তনমিতিক ফ্লাক্সে চলে যায় এবং ফ্লাক্সের দ্রবণের আয়তন 100 ml দাগ পর্যন্ত পূর্ণ করে নেওয়া হয়। তো এটি হচ্ছে পরীক্ষাগারের প্রস্তুতির নিয়ম আর কি, খুবই সহজ। আমরা প্রথমে তোমার পিপেট দিয়ে, সাধারণত আমরা পিপেট দিয়ে খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি ইথানোয়িক অ্যাসিড। আমরা ইথানোয়িক অ্যাসিড পিপেট দিয়ে মেপে নিয়ে একটা ফানেল দিয়ে অথবা সরাসরি আয়তনমিতিক ফ্লাক্সে নিয়ে নিব। নেওয়ার পর আয়তনমিতিক ফ্লাক্সের বাকি যে অংশটা সেটা আমরা পাতিত পানি দিয়ে পূর্ণ করে দিব আর কি। আর কিছুটা পূরণ করার পর ভালোভাবে দ্রবণটাকে নাড়িয়ে নিব। নাড়িয়ে নেওয়ার পর তারপর আরও কিছুটা পানি দিয়ে আয়তনমিতিক ফ্লাক্সের
যে দাগ কাটা থাকে সেই দাগ পর্যন্ত আমরা পূর্ণ করে নিব। ঠিক আছে, এটাই হলো ভিনেগার প্রস্তুতি। তারপর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতি। হ্যাঁ, এটাও পরীক্ষাতে মাঝে মাঝে আসে। এখানে মল্ট কি সেটাও বলা আছে, সেই জিনিসটা আমরা জেনে নিই। বার্লির বীজকে বা ভুট্টার বীজকে বা গমের বীজকে পানিতে 20 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রেখে দেওয়া হয়। পানি থেকে বীজকে তুলে এনে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কাপড়ের বা চটের মধ্যে রেখে সূর্যের আলো কম পড়ে এমন স্থানে ঢেকে রাখা হয়, ফলে বীজ অঙ্কুরিত হয়। তো ফলে এর থেকে একটি সক্রিয় এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইম বার্লির বীজের যে স্টার্চকে ডায়াস্টেজ করে চিনিতে পরিণত করে, যা শেষে মল্টেজে পরিণত হয়, একে মল্ট বলে। ঠিক আছে, তো ওই ডায়াস্টেজ যে এনজাইমটা আর কি, সেটা স্টার্চকে চিনিতে পরিণত করবে এবং যা শেষে মল্টেজে পরিবর্তিত হবে, এটাকে আমরা বলি হচ্ছে মল্ট। তো মল্ট থেকে যে ভিনেগার প্রস্তুত করা হয় তাকে মল্ট ভিনেগার বলা হয়। মল্টকে ভালো মতো পেষণ করে পেস্টে পরিণত করা হয়। পেস্টের মধ্যে প্রয়োজনীয় পানি যোগ করে ঘন দ্রবণে পরিণত করা হয়। এই ঘন দ্রবণকে ছেঁকে নেওয়া হয়। তো ঘোলাটে দ্রবণকে মাটির পাত্রের মধ্যে রেখে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির রেখে ইস্ট যোগ করে 3 দিন রেখে দেওয়া হয়। ইস্ট থেকে মল্টেজ এনজাইম ও জাইমেজ এনজাইম নিঃসৃত হয়। এই মল্টেজ ও জাইমেজ এনজাইম গাজন প্রক্রিয়ার মাধ্যমে মলকে ইথানলে পরিণত করে এবং পরবর্তীতে ইথানল আবার ওই যে মাইকোডার্মা এসিটি ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা কিন্তু তোমার ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয় আর কি। এটাই হলো মল্ট থেকে ভিনেগার প্রস্তুতি। এখানে বিক্রিয়াগুলো দেওয়া আছে। তো ওই বার্লি বা গমের বীজ থেকে যে মল্ট তৈরি করা হয়, যে মল্টের মধ্যে তোমার চিনি থাকে আর কি, হ্যাঁ, সেই চিনিটা মল্টেজ এনজাইমের উপস্থিতিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় এবং সেই গ্লুকোজ বা ফ্রুক্টোজ জাইমেজ এনজাইমের উপস্থিতিতে ইথানল ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এটা কার্বন ডাইঅক্সাইড হবে। আর ইথানল পরবর্তীতে অ্যাসিটোব্যাক্টর দ্বারা জারিত হয়ে ইথানিক অ্যাসিডে পরিণত হয়। এই হলো গিয়ে বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা আর আগে যে আমরা আখের রস থেকে যে ভিনেগার প্রস্তুত করছি, বিক্রিয়া কিন্তু সেম। পার্থক্য শুধু এখানে প্রথম ধাপে মল্টেজ এনজাইম ব্যবহার করা হয়েছে আর ওই জায়গায় ইনভার্টেজ এনজাইম ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো ইথানল তোমার অ্যাসিটোব্যাক্টর বা ওই যে মাইকোডার্মা এসিটি নামক ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয় এবং উৎপন্ন ইথানোয়িক অ্যাসিডের লঘু দ্রবণ, যার মধ্যে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড বর্তমান থাকে, মূলত এটি হলো গিয়ে মল্ট ভিনেগার। ঠিক আছে, এটাই হলো মল্ট ভিনেগার। তাহলে এভাবে আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি। এই হলো 3টা পদ্ধতি, একটা হচ্ছে আখের রস থেকে, একটা হচ্ছে ল্যাবরেটরি পদ্ধতি, একটা হচ্ছে মল্ট থেকে ভিনেগার প্রস্তুতি। তো ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও সৃজনশীল প্রশ্নে আসে, অনেক সময় ঘ নাম্বারে আসে। ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। বস্তুত আমাদের খাদ্য উৎপাদনগুলো দীর্ঘ চেইন পলিমার যৌগ, যেমন ভাত, গম, আলু, অর্থাৎ স্টার্চ হলো গ্লুকোজের পলিমার, আবার প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার। তো পরিবেশের বিভিন্ন অবস্থায় জন্ম লাভ করা অসংখ্য অণুজীবের প্রভাবে খাদ্য উপাদানের এসব পলিমার কাঠামো ভেঙে যায়, ফলে তার স্বাদ বৈশিষ্ট্য নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়ায়, এক কথায় খাদ্য পচে যায়। সুতরাং খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করতে হলে, অর্থাৎ খাদ্য সংরক্ষণ করতে হলে এই কাঠামো নষ্ট করার মতো অণুজীব যেন না জন্মাতে পারে সেই ব্যবস্থা করতে হবে আর কি।
তো ভিনেগার হচ্ছে তোমার 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ। তো ইথানোয়িক অ্যাসিড খুবই দুর্বল অ্যাসিড এবং এর পিএইচ এর মান ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য খুবই কার্যকরী একটা অবস্থা। তো কৌশলটা কি সেটা আমরা এখান থেকেই জানবো। তো ভিনেগার যোগ করার ফলে তোমার খাদ্যদ্রব্যের পিএইচ এর মান দ্রুত কমে যায় এবং সেটা কিন্তু 4 এর নিচে নেমে যায়। তো খাদ্যদ্রব্যের উপর ব্যাকটেরিয়ার কার্যকারিতা আর থাকে না। উপরন্তু ভিনেগারের যে ইথানোয়িক অ্যাসিড থাকে সেটা খাদ্যের ব্যাকটেরিয়া ও ইস্টের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে ইথানোয়িক অ্যাসিডটা আছে, যেটা তোমার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ইথানোয়েট আয়ন এবং H+ আয়ন উৎপন্ন করে। আর এই H+ আয়নটা আমাদের খাবারের এনজাইমের যে প্রোটিন চেইন থাকে সেই চেইনের নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়। আর এই প্রোটিন চেইন এই নাইট্রোজেন যুক্ত জায়গাটাই কিন্তু হচ্ছে অ্যাক্টিভ সাইট। তো এই অ্যাক্টিভ সাইটটা আসলে কি করে? খাবারকে পচিয়ে ফেলে। তো ওই জায়গায় যখন H+ আয়ন এসে যুক্ত হয়ে যাচ্ছে তখন সে কিন্তু আর খাবারকে পচাতে পারছে না, ঠিক আছে? তো অধিকাংশ অণুজীবের বংশবিস্তারের অনুকূল পরিসর হচ্ছে 6.5 থেকে 7.5। যদি খাদ্যের পিএইচ এর পরিসর 4-5 অপেক্ষা কম হয়, পিএইচ 4 অথবা 5 থেকে কম হয়, তবে সেক্ষেত্রে খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। আবার অণুজীব থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পচনের ফার্মেন্টেশন প্রক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে? যে এনজাইমটা থাকে সেই এনজাইমটা প্রভাবক হিসেবে কাজ করে। তো এনজাইমের প্রোটিন শিকলের নাইট্রোজেনের যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাই প্রভাবন ক্রিয়ার জন্য অ্যাক্টিভ সাইট সরবরাহ করে, কিন্তু তোমার ভিনেগারের উপস্থিত ইথানোয়িক অ্যাসিড দ্রবণের যে প্রোটন H+ সরবরাহ করে তা ওই অ্যাক্টিভ সাইটকে প্রশমিত করে। যেটা আমি আগেই বলছিলাম যে তোমার যে অণুজীবগুলো খাবারকে পচিয়ে ফেলে সে অণুজীব থেকে এনজাইম নিঃসৃত হয়, সেই এনজাইমটা হচ্ছে সেখানে প্রভাবক হিসেবে কাজ করে। তো এনজাইমের যে প্রোটিন কাঠামো আছে এনজাইমের যে প্রোটিন কাঠামো আছে সেই প্রোটিন কাঠামোর মধ্যে কিছু অ্যাক্টিভ সাইট থাকে, যে অ্যাক্টিভ সাইটের সাথে এসে আমাদের ওই বিক্রিয়কগুলো বা বলতে পারো খাদ্যগুলো এসে যুক্ত হয়ে সেই জায়গায় পচন প্রক্রিয়াটা দ্রুত ঘটে। তো এখানে আমাদের ইথানোয়িক অ্যাসিড যেটা বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করতেছিল সেই H+ আয়নটা সেই অণুজীবের প্রোটিনের যে অ্যাক্টিভ সাইট আছে সেই অ্যাক্টিভ সাইটে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে ওই অ্যাক্টিভ সাইটটা কিন্তু পরবর্তীতে আর প্রভাবক হিসেবে কাজ করতে পারতেছে না। আর প্রভাবক হিসেবে কাজ করতে না পারলে ওই জায়গায় কিন্তু ফার্মেন্টেশন প্রক্রিয়াটাও হচ্ছে না, খাবারটাও আর সহজে কি হচ্ছে না, পচে যাচ্ছে না, ঠিক আছে? তো এইভাবেই আসলে ভিনেগার কি করে? খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে। এবং তোমরা যখন এই প্রশ্নটা অ্যান্সার লিখবা তখন অবশ্যই এই দুইটা জিনিস তোমাদেরকে লিখতে হবে কৌশলের মধ্যে। এটা না লিখলেও কিন্তু নাম্বার কিছুটা কমে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তারপর আমরা নেক্সট অংশে চলে আসি। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় পরীক্ষাতেও আসে বা কলেজের পরীক্ষাগুলোতে আসে। সেটা হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। ভিনেগারের গুরুত্বটা কি সেটা নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে। তোমার খাদ্যদ্রব্য সংরক্ষণের পর খাদ্যের নিরাপত্তার প্রশ্নে সবার আগে চলে আসে অণুজীবের আক্রমণের ফলে তোমার খাদ্যদ্রব্য বিনষ্ট হওয়ার আশঙ্কা। আমাদের খাবার অণুজীবের পুষ্টির উৎস। অণুজীবগুলো খাদ্য গ্রহণ করে মারাত্মকভাবে বংশবিস্তার করে খাদ্যদ্রব্যের স্বাদ, পুষ্টিগুণ, বর্ণ ও সুঘ্রাণ নষ্ট করে খাদ্যকে খাবার অনুপযোগী করে দেয়। তো খাদ্যদ্রব্যকে সুরক্ষার জন্য দুটি প্রধান পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত হচ্ছে অণুজীবের বিকাশ ও বৃদ্ধিতে বাধা সৃষ্টি করা। দ্বিতীয়ত হচ্ছে অণুজীবের এনজাইমের কার্যকারিতা বিনষ্ট করে দেওয়া। তাহলে খাদ্য সুরক্ষার জন্য দুইটা পদক্ষেপ
প্রথমটা হচ্ছে অণুজীবের বিকাশ ও বৃদ্ধিতে বাধা সৃষ্টি করা, আর একটা হচ্ছে এনজাইমের কার্যকারিতাটা নষ্ট করে দেওয়া। এই দুইটা কাজ করতে পারলে কিন্তু খাদ্যদ্রব্য অনেকদিন যাবত কি থাকবে, সংরক্ষিত থাকবে। তো ভিনেগার ব্যবহার করে কিন্তু এই দুইটা কাজই করা হয়। তোমার ভিনেগারের মধ্যে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড থাকে এবং খুবই দুর্বল প্রকৃতির অ্যাসিড হওয়ায় এর বিয়োজনের মাত্রাও কিন্তু খুব কম। যেগুলো দুর্বল অ্যাসিড সেগুলো কিন্তু জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, কখনোই 100% বিয়োজিত হয় না। ফলে ভিনেগারের উপস্থিতিতে খাদ্যদ্রব্য অম্লীয় পরিবেশের সৃষ্টি হয় খাদ্যদ্রব্যের মধ্যে, এবং খাদ্যের পিএইচ মান 4 এর নিচে নেমে যায়। বেশিরভাগ ক্ষতিকারক ব্যাকটেরিয়াই অ্যাসিডীয় পরিবেশে টিকে থাকতে পারে না। খাদ্যদ্রব্যকে সংরক্ষণের সময় যখন কৌটোজাত করা হয়, তখন ব্লাঞ্চিং, এক্সস্টিং, সিলিং ও স্টেরিলাইজিং করার সময় বেশিরভাগ অণুজীব মরে গেলেও ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম অণুজীব ধ্বংস হয়ে যায় না। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম অণুজীবটা ধ্বংস হয় না, কারণ এটি উচ্চ তাপমাত্রা এবং অক্সিজেনের অনুপস্থিতিতেও বেঁচে থাকতে পারে, এবং স্বাভাবিক অবস্থায় এই অণুজীবটি অন্য অণুজীবের উপস্থিতিতে প্রতিযোগিতায় পেরে ওঠে না। যেহেতু কৌটোজাতকৃত খাদ্যদ্রব্যের অন্যান্য অণুজীবগুলো মরে যায়, সেজন্য এরা সহজেই বংশবিস্তার করে বেড়ে ওঠে এবং ভিনেগার উপস্থিতিতে বেড়ে ওঠা সম্ভব হয় না। তো আমরা যখন আসলে খাদ্যদ্রব্যকে কৌটাজাতকরণ করি, তখন কয়েকটা ধাপ থাকে। একটা হচ্ছে ব্লাঞ্চিং, এর মানে হচ্ছে সিদ্ধ করা। এই সিদ্ধ করার মাধ্যমে খাবারের যে অণুজীব সেগুলোকে মেরে ফেলা হয়। আর এক্সস্টিং, এটার কাজ হচ্ছে ওই ক্যান থেকে বাতাসটাকে বের করে দেওয়া বা অক্সিজেনকে বের করে দেওয়া। ক্যান থেকে যদি অক্সিজেন বের করে নেওয়া হয়, তাহলে কিন্তু অণুজীব আর অক্সিজেন পাচ্ছে না, আর অক্সিজেন না পাওয়ার কারণে সে খাবারের যে জারণ ক্রিয়া সেটাও ঘটাতে পারবে না। পরবর্তীতে সিলিং করে দেওয়া হয়, মানে ক্যাপ বন্ধ করে দেওয়া হয়, এবং স্টেরিলাইজিং করা হয় এটা হচ্ছে ক্যানটাকে। ক্যানে তাপমাত্রা ওখানে প্রায় 100 উপর নিয়ে সেটাকে স্টেরিলাইজিং করা হয়, এবং সিলিং করার সময়ও কিন্তু সিলিং করার পরেও কিন্তু এটাকে আবার কিছুক্ষণ তাপ দেওয়া হয়, হ্যাঁ? প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, যাতে তোমার ক্লস্ট্রিডিয়াম যে বোটুলিনাম অণুজীব আছে সেটা ধ্বংস করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে তাপমাত্রা এখানে নেওয়া হয় 100 এর উপরে, সেই তাপমাত্রাতেও আসলে ওই অণুজীবগুলো ধ্বংস হয় না। তো সেই ক্ষেত্রে এটাকে ধ্বংস করার জন্য ওই খাবারের মধ্যে আগেই মানে ক্যানিং করার সময় আগেই প্রিজারভেটিভ হিসেবে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার দিয়ে দেওয়া হয়। ভিনেগার শুধু ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নয়, এটা স্যালমোনেলা, তারপরে লিস্টেরিয়া, তারপরে হচ্ছে স্টেফাইলোকক্কাস এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। মূলত ব্যাকটেরিয়া অন্যান্য অণুজীব থেকে বেশি অম্লীয় পরিবেশে টিকে থাকলেও ভিনেগারের উপস্থিতিতে এটা টিকে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। তো এই যে প্রথম গুরুত্বটা হচ্ছে মাছ মাংস সংরক্ষণে ভিনেগারের ব্যবহার। মাছ মাংস একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য, কিন্তু এটি নির্দিষ্ট সময় পর অতি সহজেই কিন্তু অণুজীব দ্বারা আক্রান্ত হয়ে খাবার অনুপযোগী হয়ে পড়ে। তো শুধু অণুজীব কেন, বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলেও মাছ মাংস নষ্ট হয়ে যায়। যেমন মাছ মাংসে যে তেলটা উপস্থিত থাকে, সেই তেল ও চর্বির জারণ ক্রিয়ার মাধ্যমে এগুলো নষ্ট হয়ে টক স্বাদ ও গন্ধযুক্ত হয়ে যায়। কারণ অনেক সময় তোমরা জানো, মাছ বা বিশেষ করে মাংসের মধ্যে চর্বি বা লিপিডের অংশ থাকে, সেটা সহজে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে ওই অংশটা, চর্বি জাতীয় অংশটা নষ্ট হয়ে যায়, সাথে খাবারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো মাছ মাংসকে ভিনেগারের সাহায্যে প্রক্রিয়াজাত করলে এগুলো অণুজীব দ্বারা আক্রান্ত হয় না, এবং এর পুষ্টির মানেরও তেমন কোনো পরিবর্তন ঘটে না। ভিনেগারের সাহায্যে মাছ মাংসকে দীর্ঘ সময় মানসম্মত রেখে সংরক্ষণ করা যায়। এর ফলে মাছ মাংসের সঠিক বর্ণ অপরিবর্তিত থাকে, এবং মাছ মাংস কৌটোজাতকরণের ক্ষেত্রে প্রিজারভেটিভ হিসেবে ভিনেগার ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর হচ্ছে ফল সংরক্ষণে ভিনেগার। বিভিন্ন মৌসুমী কাঁচা ও পাকা ফল সংরক্ষণের ক্ষেত্রে ভিনেগার
ভিনেগারের গুরুত্ব কম নয়। সারা বছর মৌসুমী ফলকে সহজে পাওয়ার জন্য অবশ্যই একে প্রিজারভেটিভ দ্বারা সংরক্ষণ করা প্রয়োজন হয়। এতে উৎপাদনকারী যেমন অর্থনৈতিকভাবে লাভবান হয়, তেমনি ভোক্তারাও সারা বছর কম দামে একটি ফল পেতে পারে। দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অনেক মৌসুমী ফল পচে নষ্ট হয়ে যায়। এসব ক্ষেত্রে ভিনেগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে মূল কথা হলো এটাই আসলে যে আমাদের সময় যে মৌসুমী ফসলগুলো হয় বা ফলগুলো হয়, আমাদের পক্ষে তো সম্ভব না যে সবই একবারে খেয়ে শেষ করে ফেললাম। তা তো সম্ভব না, তাই না? এই ক্ষেত্রে দেখা যাবে আমরা খেয়ে শেষ করতে না পারলে সে ফলগুলো পরবর্তীতে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে এত কষ্ট করে উৎপাদিত ফল সেগুলো যদি নষ্ট হয়ে যায়, এটা কিন্তু কারোর জন্য আসলে কাম্য না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কিছু কাঁচা ফল আগেই আসলে ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে পারি। আমরা এটাকে বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি। একটা হচ্ছে তোমার ওই আচার তৈরিতে, আচার তৈরি করে ভিনেগারের আ সেই আ আচার তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়। তো সেই আচার তৈরি করে আমরা সংরক্ষণ করতে পারি। আর কিছু, কিছু তোমরা ক্যানিং করা ফল দেখবা, যেগুলো ওরকম ইথানোয়িক অ্যাসিডের দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়, যাতে এটা দীর্ঘদিন যাবৎ সংরক্ষিত থাকে। শুধু খাওয়ার আগে ধুয়ে নিলেই হবে আরকি। তারপর হচ্ছে শাকসবজি সংরক্ষণে ভিনেগার। শাকসবজি খুব দ্রুত পচনশীল। বিভিন্ন মৌসুমে বিভিন্ন শাকসবজি উৎপন্ন হয়। একে টাটকা ও পুষ্টিমান সম্পন্ন রাখার ক্ষেত্রে প্রিজারভেটিভ হিসেবে ভিনেগার ব্যবহার করা যায়। ভিনেগার শাকসবজি সংরক্ষণ করলে এর বর্ণ ও পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে। অন্যদিকে দীর্ঘ সময় পর্যন্ত একে ব্যবহার করা যায়। আর ৪ নাম্বার গুরুত্ব হচ্ছে রোগ প্রতিরোধে ভিনেগার। তোমার খাদ্যদ্রব্য ভিনেগারের উপস্থিতি আ খাদ্যদ্রব্যে ভিনেগারের উপস্থিতি খাবারের রুচি বৃদ্ধি করে, তোমার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, হজম শক্তি বাড়ায়, শরীরে উৎপন্ন তরল অপদ্রব্য নিঃসরণ সহজে করে দেয়, রক্তের অপ্রয়োজনীয় চর্বি বিদুরি আ আ দূরীকরণ করে শরীরকে স্লিম রাখতে সাহায্য করে। সম্প্রতি পরীক্ষায় প্রমাণিত যে ভিনেগার রক্তচাপ ও রক্তের কোলেস্টেরলের পরিমাণ হ্রাস করে। ভিনেগার সমৃদ্ধ খাবার খেলে ক্যান্সার ও টিউমার প্রতিরোধে ভালো ফলাফল পাওয়া যায় এবং তোমরা জানো এখনকার সময় যারা স্বাস্থ্য সচেতন, বিশেষ করে আমরা যদি বলি আসলে ওই যে একটা ডায়েট প্রচলিত আছে কিটো ডায়েট। তো দেখা যায় সেখানে ওনারা কিন্তু বলেন যে অ্যাপল সাইডার ভিনেগার সেটা খেতে, এবং সেটা খেলে তোমার যে ক্ষতিকারক যে কোলেস্টেরল অংশটা সেটা কিন্তু শরীর থেকে বের হয়ে যায়। তাহলে শুধুমাত্র যে খাবার সংরক্ষণের ভূমিকা আছে তাই না, এই ভিনেগার কিন্তু আমাদেরকেও বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে, তাই না? এবং আমরা বিভিন্ন সমস্যা কিন্তু এমনিতেই দূর করতে পারি। যেমন যে দেওয়া আছে উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করা। আর কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারলে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু আরও যে রোগগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আমরা আ আ দূরে থাকতে পারি। কারণ কোলেস্টেরল বেড়ে গেলে সেখানে কিন্তু তোমার আ আ স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে। উচ্চ রক্তচাপের কারণে এগুলো ঘটতে পারে। তো এগুলো নিয়ন্ত্রণে থাকলে আমরা ওই রোগগুলো থেকেও কিছুটা কি থাকবো? দূরে থাকবো। এছাড়া ভিনেগার সমৃদ্ধ খাবার খেলে ক্যান্সার ও টিউমারের প্রতিরোধে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। তাই না? তাহলে তো ভিনেগারের গুরুত্ব কিন্তু আসলে অনেক বেশি। তো এই চ্যাপ্টারে বেশিরভাগ পড়াই হচ্ছে এই ধরনেরই। আ একটু থিওরিটিক্যাল পড়া বেশি এখানে, এবং তোমাদের কিন্তু এই জিনিসগুলো পড়তে হবে। বিশেষ করে ভিনেগারের অংশটা খুব ভালোভাবে পড়তে হবে। এরপর আসি আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নে। ১ম প্রশ্ন হচ্ছে ইথানল থেকে ভিনেগার প্রস্তুতিতে জারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? কে বলতে পারবে এটা অ্যান্সারটা কি? স্যার অক্সিজেন। কারেক্ট। তাহলে এখানে ইথানল থেকে ভিনেগার প্রস্তুতিতে জারক হিসেবে এখানে অক্সিজেন ব্যবহার করা হয়। অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়, এবং এই ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা হচ্ছে অ্যাসিটোব্যাক্টর বা মাইকোডার্মা অ্যাসিটি। তো ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিডের সর্বোচ্চ ঘনমাত্রা কত? স্যার বলো। 10%। কারেক্ট। এটা হচ্ছে 10%। তারপরের প্রশ্নটা হচ্ছে ভিনেগারের স্বাদ ও গন্ধ বৃদ্ধির জন্য কি করা হয়?
এজিং করা হয়। কারেক্ট, এজিং করা হয়। ওকে, তারপর হচ্ছে ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে? স্যার পিএইচ মান কমিয়ে। রাইট, পিএইচ মান কমিয়ে। ঠিক আছে, তারপরের যে প্রশ্নগুলো আছে সেটাই উদ্দীপক দিয়ে আনসার করতে হবে। এখানে এ অক্সিজেন দ্বারা জারিত হয়ে বি এবং পানি উৎপন্ন করতেছে এবং এখানে E1 এনজাইম ব্যবহার করা হয়েছে। তো বি যৌগটি একটি উৎকৃষ্ট মানের প্রাকৃতিক প্রিজারভেটিভ। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন হচ্ছে এ যৌগটি কি? স্যার ইথানল হবে। এ যৌগটি হচ্ছে ইথানল। কারেক্ট। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে নিচের মন্তব্যগুলো ভালোভাবে পড়ো। সেখানে প্রশ্নটা হচ্ছে E1 এনজাইমটি ইনভার্টেজ এনজাইম, তারপর বি যৌগটি ইথানোয়িক অ্যাসিড, আর পরিবর্তনের প্রক্রিয়াটি গাজন প্রক্রিয়া। নিচের কোনটি সঠিক? এটার সঠিক অ্যান্সারটা কি হবে? স্যার 2 ও 3। 2 ও 3 হবে, হ্যাঁ রাইট। কারণ এই প্রক্রিয়ায় যে এনজাইমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এসিটোব্যাক্টর বা মাইকোডার্মা এসিটি, ওইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে প্রথম কথাটা ভুল, ইনভার্টেজ এনজাইম এখানে ব্যবহার করা হয় না। আচ্ছা, এরপর এখানে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন দেওয়া আছে। প্রথম জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে ভিনেগার কি? এটা আমরা সবাই জানি। মল্ট কি? কেউ কি বলতে পারবে? মল্ট কি? স্যার মল্ট হচ্ছে বার্লি বা ভুট্টার বীজকে চিনিতে পরিণত করলে যে দ্রবণটা উৎপন্ন হয় তাকে মল্ট বলে। হ্যাঁ, চিনি দ্রবণে পরিণত হয়, সেখান থেকে মল্টেজ উৎপন্ন হয়, তাই না? সেটাকে বলা হয় মল্ট। জি স্যার। ওকে, তারপর গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, এটা একজনকে জিজ্ঞেস করি। মাসুদ আক্তার, তুমি বলো দেখি গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডটা কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলতে পারবা? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলো। স্যার 99% বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে গ্লাসিরল অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, এটা 16.62 সেলসিয়াস তাপমাত্রায় জমে বরফের ন্যায় একটা কাঠামো তৈরি করে, স্বচ্ছ কাঠামো তৈরি করে। ঠিক আছে, ওকে। তারপরে প্রশ্নটা হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে আমরা কি ধরনের কথাবার্তা লিখতে পারি? কেউ কি বলতে পারবা যে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব? স্যার মাছ, মাংস, ফলমূল, শাকসবজি ইত্যাদি সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়। আর ভিনেগার হচ্ছে একটা দুর্বল অ্যাসিড যা খাদ্যদ্রব্যের পিএইচ মানটা কমিয়ে দেয়। মানে পিএইচ মানটা 4-এর নিচে চলে গেলে যে অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়, যেখানে হচ্ছে ব্যাকটেরিয়ার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আর হচ্ছে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রেও যে ভিনেগারের ভূমিকা আছে সেটাও এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, তার মানে আমাদের লেকচারের যে লাস্টের দিকে অংশটা আছে, হ্যাঁ, সেইটাই নিয়ে আমাদের আলোচনা করতে হবে যে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। এখান থেকে জিনিসটাকে আলোচনা করতে হবে। এটা এই প্রশ্ন আসলে কিন্তু ঘ নাম্বারে আসবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল ব্যাখ্যা করো। এখানে মূল কৌশলটা কি সেটা আরেকজনকে একটু জিজ্ঞেস করি। নুজহাত, তুমি বলো দেখি এটা মূল অংশটা কোনটা উল্লেখ না করলেই না, যে ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল।
নুজহা, তুমি কি শুনতে পাচ্ছ? স্যার, খাদ্যদ্রব্য পচনের জন্য দায়ী যেসব এনজাইম, ওদের হুম, হচ্ছে প্রোটিন চেইনে যে নাইট্রোজেন থাকে তার হচ্ছে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, যেটি হচ্ছে অ্যাক্টিভ সাইড হিসেবে কাজ করে আর খাদ্যদ্রব্যের পচন ঘটায়। কিন্তু যে ভিনেগার হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করে, আর হুম, এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে ফেলে, তাই সেটি আর অ্যাক্টিভ সাইড হিসেবে কাজ করতে পারে না আর খাদ্যদ্রব্য পচন ঘটাতে পারে না। কারেক্ট। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। আমাদেরকে এই অংশটুকুই বলতে হবে আর কি এই প্রশ্নের অ্যান্সারের জন্য। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসে আছে এতটুকুই মূল অংশ। তোমরা অবশ্যই ভিনেগারের প্রস্তুতিগুলো পড়বা। আ আখের রস থেকে বা খেজুরের রস থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করা হয়, মল্ট থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করা হয়, মল্টটা কি, গ্লাসিল অ্যাসিটিক অ্যাসিডটা কি, তারপর হচ্ছে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে তার কৌশল, কিভাবে সে এনজাইমটাকে ধ্বংস করে। আর আরেকটা হচ্ছে তোমার খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং তোমরা যদি নতুন যে শর্ট সিলেবাস আছে সেটা যদি দেখে থাকো সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য, সেখানে কিন্তু এই অংশটাকে শুধু রাখা হয়েছে এই চ্যাপ্টার থেকে। তার মানে এই অংশটার গুরুত্ব কিন্তু অনেক বেশি এই চ্যাপ্টারে। ঠিক আছে? ওকে। তো কারো কোনো কোশ্চেন আছে জায়গায়? কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারো, আর নাহলে ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাইকে ধন্যবাদ।